একটা বড় যেটা আক্ষেপ, আমাকে না অনেকেই বলেছে যে মাম্মা আমাকে পেলো না বা আমি মাম্মাকে পেলাম না। এটা একটা তো ভীষণ প্রত্যেক দিনের আক্ষেপ, কারণ মাম্মা ভীষণ ওই যে জীবনে ওনাদের যে সন্তান নেই, ছিল না, সেটা প্রত্যেকটা দিন ওরা ফিল করতে, কারণ বাবি আর মামা দুজনেই ভীষণ বাচ্চা ভালোবাসে। এক দুজন মানুষ বলেছিল যে তার কি কোনো কারণ আছে প্রভাতটাকে দেখার, খোঁজ করাও শুরু করেছিল যে বাবির কতটা প্রতিপত্তি বা কি আছে আর কি। আজ ফাদার্স ডে কিংবা মাদার্স ডে, আরো যে সমস্ত দিনগুলো রয়েছে বরাদ্দ তারিখ দিয়ে, আমরা কি শুধু সেই দিনটাকেই মেনে চলি? ফাদার্স ডে তো প্রত্যেক দিন, মাদার্স ডেও প্রত্যেক দিন। আর আজ এমন এক কন্যের সঙ্গে কথা বলবো, আর সেই কন্যে বলবে তার বাবির কথা। আমার সঙ্গে রয়েছে একতা ভট্টাচার্য। একতা, ইটিভি ভারতে স্বাগত। অনেক ধন্যবাদ। আজকে ডেফিনেটলি খুবই স্পেশাল দিন। আর এখন মোটামুটি সবাই জানে যে বাবি আমার জীবনে কি, বা সে কিভাবে এসেছে, বা আমি তার জীবনে কিভাবে এসেছি। এটা একটা অদ্ভুত ঘটনা। মানে দীর্ঘ এখন 3 বছর হয়ে গেল। মানে এখন সত্যি বলছি যখন ভাবতে অবাক লাগছে যে 3টে বছর হয়ে গেল বাবির সাথে। এবং এটা তো বাদবাকি সম্পর্কগুলো থেকে একদমই আলাদা। বাবি আমার যতটা বাবি তার থেকে বেশি আমার সন্তানের মতন। এবং প্রথম দিন যখন বাঙুর হসপিটালে দায়িত্বটা নিয়েছিলাম, ভেবেছিলাম যে পারবো। বাবা মাকে সবার আগে জানিয়েছিলাম। ছোটবেলা থেকে তো খুব ভালোবাসতাম ওনার ছবি, ওনার লেখা। তো 25 বছরের একটা অপেক্ষা ছিল দেখা করার। আমার বিয়ের ঠিক 18 দিন আগে ওনার সাথে আমার প্রথম দেখা হয়। ওনার অনেক দিনের অ্যাসোসিয়েট ডিওপি, এখন অবশ্যই সে নিজে একজন ডিরেক্টর, প্রেমেন্দু বিকাশ চাকি। তার কাছে আমি বলেছিলাম যে তোমার তো এত বছরের পরিচয়, তো ওনাকে গিয়ে একবার যদি একটু বলো। তখন চাকিদা বলেছিল, দাদা এরকম একটি মেয়ে আছে, আপনার অসম্ভব ভক্ত এবং ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করছে এবং আপনার সাথে একবার দেখা করতে চায়। তার মধ্যে আমি বাবিকে অনেকবার মেসেজ পাঠিয়েছিলাম, রিপ্লাই দেয়নি, বেসিক্যালি পাত্তা দেয়নি। এখনো এরকম প্রচুর মেসেজ বাবির কাছে প্রত্যেক দিনই আসে, তারা অভিনয় করতে চায়, কেউ লিখতে চায়। বাবি হয়তো ওরকম ভাবি হয়তো ইগনোর করে গেছে, কিন্তু তারপরে ভাই বলল হ্যাঁ চাকি আমাকে বলেছে, আমি তো নন্দনের প্রিভিউ কমিটিতে আছি, তো তুমি ওখানে এসো। আমি ঠিক বিয়ের কার্ড নিয়ে ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। এবং ওই হয় না একটা, তোমার একটা হিরোর সঙ্গে মনে হচ্ছে প্রথমবার দেখা হচ্ছে, যাকে তুমি লিটারালি আইডলাইজ করো। এবং আমি যখন খুব ছোট, মানে আমার 8-9 বছর বয়স, ওই বয়সে জেনারেলি তোমার কুচকুচ হতা হে বা দিল তো পাগলের পেছনে দৌড়ানো উচিত, কিন্তু আমি ভীষণভাবে প্রতিকার, লাঠি এগুলো দিয়ে ইনফ্লুয়েন্স ছিলাম। এবং সবচেয়ে যেটা ভালো লাগতো ওনার লেখা, ওনার ডায়লগ। এবং আমি ওনার মতন করে লেখার চেষ্টা করতাম, ভীষণ ভুলভাল বানান কিন্তু লিখতাম। এবং এই প্রথম যখন দেখলাম নন্দনে, অবভিয়াসলি হি ইজ গুড লুকিং, হ্যান্ডসাম ম্যান। তো কিন্তু একটা আলাদা পার্সোনালিটি, একটা অরা তখন। ভীষণ একটা অদ্ভুত ফিলিং হয়েছিল। আর সবচেয়ে যেটা ওনার ভালো লেগেছিল, আমি ওনাকে বিয়ের কার্ডটা দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি জানি আপনি আসবেন না, কেনই বা আসবেন, আপনি তো চেনেন না আমাকে। উনি তখন বললেন না আমার একটু পায়ের সমস্যা আছে, তাই সেরকম কোথাও যাওয়া হয় না। কিন্তু তারপরে যেটা হয়েছিল, আমি নেক্সট 10 মিনিট বোধহয় ওনার ছবির সব ডায়লগ, কবে কি রিলিজ করেছে, কে কোন টি শার্ট পরেছিল সব বলেছি। এবং উনি এত ইমপ্রেস হয়েছিলেন, উনি বলেছিলেন আমার তো নিজেরই মনে নেই এত কিছু। এবং আমি জেনুইনলি ওটা মানে মনে ছিল, আমার এখনো মনে আছে। মানে তুমি যদি কখনো জিজ্ঞেস করো একটা ওই ছবিটা কবে রিলিজ করেছিল না, আমি বলে দিতে পারবো। বাবির মনে থাকে না তো। তারপরে ওই দীর্ঘ 3 বছর কোভিড, কেমন আছেন স্যার, নিজের খেয়াল রাখবেন, তখন মাম্মা ছিল। মাম্মা আমার নামটা জানতো, মামার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু যে চাকিদা বাড়িতে এসে বলেছিল যে একতা বলে একটি মেয়ে আছে, তখন মাম্মা আমার নাম প্রথমবার জেনেছিল। আর দ্বিতীয়বার কোভিডে আমি চেষ্টা করছিলাম অনেককে সাহায্য করার, প্রাণ বাঁচানোর। ওই সময় তো আমাদের সবাই একটা খুব ক্রাইসিস দিয়ে গেছি। তা আমার যতটুকু সামর্থ্য ছিল বা যতটুকু পসিবিলিটি ছিল, সেটা দিয়ে বেড অ্যারেঞ্জ করা বা অক্সিজেন অ্যারেঞ্জ করা, তো সেগুলো বাবি খুব ফেসবুকে ফলো করতো। তখন মাম্মাকে বলেছিল, ওই যে চাকি যার কথা বলেছিল মনে আছে একতা, ও কিন্তু খুব ভালো কাজ করছে, ও অনেক মানুষকে সাহায্য করছে। তো ওই সেকেন্ড টাইম মাম্মা আমার ব্যাপারে জেনেছিল। তারপরে মাম্মা চলে গেল আনফর্চুনেটলি। এবং ফোন করেছিলাম বাবিকে 2-3 বার। থার্ড বার আমার মনে আছে বাবি খুব রেগে গেল।
আমি বললাম যে স্যার আসবো আপনার সঙ্গে, না আসতে হবে না, কাউকে কেউ আসে না, কাউকে আসতে হবে না। এবার আমারও তখন কিন্তু রাগ হওয়ার কথা যে এরকম ব্যবহার করছে কেন। আমার তখন কোথাও গিয়ে মনে হলো মানুষটি ঠিক নেই, মেন্টালি হয়তো সে ভীষণ ডাউন হয়ে গেছে বা হি ইজ গোয়িং থ্রু আ ভেরি ডিপ্রেসিভ ফেজ। আধ ঘন্টা পর নিজেই ফোন করলো, আচ্ছা শোনো তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আমার সিকিউরিটি গার্ডের সাথে একটা ইস্যু হয়েছিল, মুডটা একটু অফ ছিল। আমি বললাম না না ঠিক আছে, কিন্তু আমি তার পরেই চাকিদার সাথে যোগাযোগ করে চাকিদাকে নিয়ে এলাম এই বাড়িতে, কিন্তু আমার দেখে একদম ভালো লাগেনি। মানে কোথাও গিয়ে মনে হচ্ছিল নিজেকে ভীষণ একটা ক্ষতি করছিলেন নিজের, খাওয়া দাওয়া হোক বা সবকিছু নিয়ে কোনোভাবে নিজের যত্ন নিচ্ছিলেন না। তারপরে আমি বম্বে চলে গেলাম 2 মাসের জন্য, হায়দ্রাবাদ গেলাম। হায়দ্রাবাদ থেকে ফিরে এসেই তোমরা দেখেছো একটা বিখ্যাত ছবি ভিক্টর ব্যানার্জি হসপিটালের বেডে পাশে দাঁড়িয়ে আছেন, সেটা আমি দেখলাম। চাকিদাকে ফোন করলাম, চাকিদা বললো হসপিটালে ভর্তি হচ্ছে 2 দিন ধরে, তোকে আর জানাইনি, তুই বাইরে ছিলিস, তোর যদি মনে হয় তুই যা একবার কি দেখা কর। ওই যে গেলাম আর অদ্ভুত ভাবে দেখে হাসলেন আমার দিকে। সুপারিনটেন্ডেন্ট বললেন আপনার কে হয়? আলাম মানে সেরকম ভাবে কেউ হয় না। বললো 2 দিনে কিন্তু এই প্রথম হাসলেন এবং উঠে বসার চেষ্টা করলেন। তার আগে একদম ডিপ্রেশনের লাস্ট ফেজে চলে গেছিল, ডাক্তার বললেন। তখন আমার কি মনে হলো যে ছোটবেলা থেকে যাকে এত আইডলাইজ করি, কোথাও একটা ভীষণ সম্মান ভালোবাসা সব আছে, তাহলে আমার বাবা মা যেরকম আমার রেসপন্সিবিলিটি, আমার দিদা মাসি আমার রেসপন্সিবিলিটি, তাহলে এই লোকটার রেসপন্সিবিলিটি আমি কেন নেব না? এবং তারপর থেকে বাবা মাকে জানালাম আর হাজবেন্ডকে জানালাম যে আমি এই রেসপন্সিবিলিটিটা নিতে চাই। আমার মনে হয় মানুষটার আরো বাঁচা দরকার, সুস্থভাবে বাঁচা দরকার। তারপর থেকে আমি বললাম বাবিকে এসে, আমার মনে আছে এখনো দোলের পরের দিন 8 মার্চ 2023, আর আজ থেকে তোমার সমস্ত রেসপন্সিবিলিটি আমার, শুধু 2-3টে শর্ত আছে। যে কোনোদিন তুমি ভাববে না তুমি একা, তোমার যা প্রবলেম হবে তুমি সবার আগে আমাকে বলবে, এবং আমাকে কোনো কিছু দেবে না। আমি কোনোদিন কারোর থেকে কোনো গিফট নিই না, তুমিও আমাকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবে না। এটা কন্ডিশন আমার এই দুটো। সুতরাং টস টস করে কেঁদে ফেললো এবং বললো তোমার মাম্মা নিশ্চয়ই তোমাকে পাঠিয়েছে। আমি না ওই মোমেন্টে অতটা ব্যাপারটা করিনি, আমার ব্যাপারটা মানে বুঝতে পারিনি কি বলতে চাইছে। আমি যখন বাড়িতে ফিরছি তখন বললাম মাম্মা কেন বলছে, তাহলে কি আমাকে মেয়ে মনে করছে পুরো? তারপর থেকে আমার ওই বাবি সম্পর্কটা শুরু হলো। আর সে আমাকে বাবলা ডাকে, সবাই জানে এখন। বাবলা তো মানে একটা ওই হয়ে গেছে অফিসিয়াল ডাক নাম, কিন্তু তাছাড়াও আরো যা যা হয় আর কি, বাবু সোনা হ্যান ত্যান, এগুলো অনেক নাম আছে আদরের। আর সেই বাবিকে নিয়েই একটা সারাটা দিন কাটে, তাই তো? একেবারে মানে সবসময় যেন দেখতে পাও বাবিকে, মানে কাজে বেরোলে বাবির চিন্তা, সবকিছু সব সময় একেবারে। দিদি এখন যেটা হয়, তুমি জানো আমার একটা বৃহত্তর কাজের জগৎ আছে। আমার একটা ডিজাইন হাউস অ্যাড এজেন্সি আছে গত 12 বছর ধরে। তো আমরা বিভিন্ন বিজ্ঞাপন এবং সিনেমার ডিজাইন করে থাকি। সেটাই আমার অনেকটা সময় দিতে হয় স্বাভাবিকভাবে, যেহেতু কোম্পানিটা আমি রান করি। কিন্তু সেটা ছাড়াও আমার পরিবার আছে। কিন্তু বাবি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ। কারণ আমার বাবা মা যখন এটা প্রথম শুনেছিল যে আমি ওনার দায়িত্ব নিতে চাই, আমাকে এটাই বলেছিল, এক তো সেলফলেসলি করবে, আর সেকেন্ড হচ্ছে যত্ন নেবে, আর কখনো মানে অ্যাবান্ডন করবে না, তাহলে লোকটা আরো কষ্ট পাবে। কিন্তু অনেকটা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ বয়সটা আরো বাড়বে, বার্ধক্যজনিত অনেক কিছু আরো দেখা দিতে পারে, তো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। সেই জন্য না আমি অফিসে থাকি যখন, আমি এটা শুধু বাবির ক্ষেত্রে না, আমার বাবা মায়ের ফোন আর অন্যের ফোন আমি কখনো না এই ফোনগুলো নেবো না এরকম হয় না। বাবির ফোন তো ডেফিনেটলি, মানে ওটা তো নিতে হবে, কারণ এখন বাবির যা শারীরিক কন্ডিশন, যে যে মানে কোমরবিডিটিস ওনার ধরা পড়েছে বা যা যা চলছে, 3 বছরটা না লড়াইয়ের মতন। প্রত্যেকদিন এক একটা করে নতুন চ্যালেঞ্জ। মানে বাবির তো হিজ এ রেনাল পেশেন্ট, সিকেডি পেশেন্ট। সিকেডি পেশেন্টদের না ভীষণ ভীষণ কোনো কিছু না ঠিকভাবে যে এগোবে তা না, তুমি একটা কিছু ঠিক করতে যাবে, পরের দিন অন্য একটা কিছু গন্ডগোল হয়ে যাবে। এবং প্রত্যেক দিন বলছেন এক একটা করে নতুন চ্যালেঞ্জ। মানে আমিও হয়তো ওটা বুঝতে পারবো না, আচ্ছা কালকে এটা হতে পারে, আজ হয়তো দিব্যি বসে হাসছেই আর কি মারছে, কাল সকালেই হয়তো একটা শ্বাসকষ্ট উঠে গেল, হয়তো তোমার কার্বন ডাইঅক্সাইড শরীরে বেড়ে গেল, টক্সিন জমে গেল। মানে সবসময় অ্যালার্ট থাকতে হয়, সব সময়। যে অনেকে আমাকে বলে আমি নাকি বাবিকে বাচ্চার মতো রাখি না, বর্ন বেবির মতন রাখি। বর্ন বেবিকে যেরকম আতুপুতু করে একদম তুলোয় মুড়ে রাখতে হয়, চেষ্টা করি ওইভাবে রাখার। সবসময় পেরে উঠি কিনা জানি না, কিন্তু আপ্রাণ চেষ্টা করি। আর মানুষটা খুব ভালো, মানে এরকম মানুষ তো আর নেই আমাদের শহরে। মানে এত মিষ্টি একটা মানুষ, এবং কি বডি অফ ওয়ার্ক, কি ট্যালেন্ট। মানে আমি যত মিশেছি তত বুঝতে পেরেছি এত ক্রিয়েটিভ একজন মানুষ, কত ভাবনা চিন্তা করেছে কাজ নিয়ে।
বাবি কিন্তু জানে সে, মানে সেটা সে নিজে বলে, বাবি বলে আমি তো মৃণাল সেন নই, ঋত্বিক ঘটক নই, এবং আমি তরুণ মজুমদারও নই, কিন্তু আমি প্রভাত রয়, এবং আমি অনেস্টলি কাজ করে গেছি। আমি খুব কম কাজ করেছি, আমি প্রচুর কাজ হয়তো করে উঠতে পারিনি, কিন্তু আমি প্রভাত রয় হিসেবে অনেস্ট থেকেছি, এইটুকু বাবির একটা গর্বের জায়গা। উনি প্রায় প্রত্যেকটা ছবিতেই কিন্তু আমাদেরকে দেখিয়েছেন যে রক্তের সম্পর্কের থেকে আত্মার সম্পর্ক অনেক বড়, অনেক অনেক বড়। তো সেই আত্মার সম্পর্কেই তুমি আছো, তাই তো? এই নিয়ে কথা হয় কাজ নিয়ে, আরো কি কাজ করতে চান? কেননা অলরেডি ওনার একটি বই হিট, আমি বলবো, বলাই নিয়ে আসতে চলেছেন। এই যে অদম্য ইচ্ছা, এত শারীরিক প্রতিবন্ধকতার পরেও, সেটা নিয়ে একটু তার কাছ থেকে জানবো। দিদি আমি একটা কথা বলছি, আমি যখন বলাই অ্যানাউন্স করেছিলাম না, আমি এরকম উচ্ছ্বাস মানুষের মধ্যে খুব কম দেখেছি। তুমি যদি কখনো আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যাও, মানে আমার পার্সোনাল পেজ বা আমার কোম্পানির পেজগুলোতে, তুমি বুঝতে পারবে মানুষ কতটা অপেক্ষা করছে উনি একটা ছবি পরিচালনা করুক, এবং অনেকে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে উনি শর্ট ফিল্ম করছে। মানে পিপল আর ওয়েটিং যে তারা টিকিট কেটে তার ছবি বড় পর্দায় দেখবে। মানে অনেকে লিখেছে, মানে পার্সোনাল না, কমেন্টে লিখেছে যে ছোট ছবি কেন, সে তো দেখবো, আমরা বড় ছবি চাই, বড় পর্দার জন্য প্রভাত রায়ের থেকে ছবি চাই, ওই ডায়লগ কোথায় আর তো পাচ্ছি না, এরকম লোকে লিখছে। তো আপাতত এই শরীরটা খারাপ হলো, একটা ইনফেকশন হলো, এবং এখন তো বাবি বলে আমি ব্যান্ডেজ ম্যান হয়ে গেছি। আমি কদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম, সেটাও বাবিকে বললাম পোস্ট করা ঠিক হবে বাবি, হি সো প্র্যাকটিক্যাল। আমি বলে ভাবিস ইমেজটা তো মানুষের সারা জীবন থাকে না, আমি তো এখন এরকমই দেখতে, এটাও তো আমার একটা মানে জীবনের অংশ, এই ব্যান্ডেজটাও তো অংশ। পরশুদিন একটা হাতে অপারেশন হয়েছে ফিস্চুলা বলে, যাদের বাড়িতে রেনাল পেশেন্ট আছে তারা হয়তো আমার সঙ্গে ব্যাপারটা রিলেট করতে পারবে। সেই এই হাতের ফিস্চুলা ডেভেলপ করতে 1 মাস লাগে। এবার 1 মাসে আমার এটা কাজ করবে কিনা আমি জানি না, তাহলে আমার সেকেন্ডারি অপশন কি? আবার এইটা না খুব মানে ডেলিকেটলি এটাকে হ্যান্ডেল করতে হয়, মানে কোথাও ভর দেওয়া যাবে না এই হাতটা। মানে ওই জন্য আমরা এখন মোটামুটি বাবিকে বলি তুমি শুয়েই থাকো, এই যে চাপ দিয়ে যে এখানে বসবে এটাও রিস্কি, আমরা বসতেই দিচ্ছি না ওনাকে। আর একটু এদিক ওদিক হয়ে গেলে এই অপারেশনটা তো বৃথা, প্লাস হাতের এই জায়গাটাও বৃথা হয়ে যাবে, আর কোনোদিন এখানে ফিস্টুলা হবে না। সো যে মানুষটি 79 বছর অব্দি কোনোদিন হসপিটালে যায়নি, সে অলরেডি 3 বার চলে গেল এই 2 বছরে। মনের জোর অসম্ভব বলে, মেয়ের সঙ্গে বাঁচার ইচ্ছা, ডক্টরকে বলে যে না মেয়ের জন্য বাঁচতে হবে, আমি রেডি ওটিতে ঢোকার আগে। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আমি সবসময় বলি ভাবি বলাইটা করতে হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ করতে হবে। ওই ওটিতে ঢোকার আগেও বললো যে তোমার জন্য বাঁচতে হবে, আর ইয়ার্কি মেরে বলে অনলি ফর ইউ, এরকম করে বলে অনলি ফর ইউ, বাঁচতে হবে আর বলাইটা করতে হবে। ইনফ্যাক্ট আমরা এতটা এগিয়ে গেছিলাম, বলাইয়ের পরেরও আরেকটা ছবি ভেবে ফেলেছিলাম। আচ্ছা, এবার অবভিয়াসলি বাবি তো আর রেগুলার শুটিং করতে পারবে না, আর বাবির সময় যেভাবে শুটিং হতো এখনকার সেই প্রসেসটাও পাল্টে গেছে। বাবির আমি যতটুকু জানি ওনার সবচেয়ে কম দিনের ডিউরেশনের শুটিং হচ্ছে সেদিন চৈত্র মাস, 29 দিন। এখন তো 12-13 দিনে পুরো ছবি শেষ হয়ে যায়। তো সেটা বাবির পক্ষে আই থিঙ্ক ইট ইজ ডিফিকাল্ট, উনি সেই কন্ডিশন বা সার্কামস্ট্যান্সেসে হ্যাঁ অভ্যস্ত নন। এবং সেটাই কিন্তু মূল কারণ, প্রোডাকশনটা আমি নিজের উপর নিয়েছিলাম যে আই উইল প্রডিউস। শরীর খারাপ হলেও আমার বাবির শরীর খারাপ হয়েছে, সে বাড়ি চলে যাবে, ওই একদিনের শুটিং এর কিছু ওয়েস্ট হলে কাউকে যেন আমাকে জবাবদিহি না করতে হয়, বাবিরও যেন ছোট না ফিল হয় বা খারাপ না লাগে যে আমি ওনার টাকাটা ওয়েস্ট করলাম, বা একটা সারাদিনের যে স্কেডিউলটা থাকে অ্যাক্টার্সদের ওয়েস্ট হয়ে গেল। আমি ম্যাক্সিমাম তাদের কাছে সরি বলে নিতে পারি, এটা আমি অনেক ভেবে বাড়িয়ে বলছি হয়তো, কিন্তু দ্যাটস দ্য রিজন আমি ঠিক করেছিলাম আমি প্রডিউস করব। এবং আরেকটা বড় কথা হচ্ছে, আমি যেহেতু ছোটবেলা থেকে ডিরেক্টর হতে চেয়েছিলাম, এবং আমার মনে হয়েছিল যে একটা পয়েন্টের পর যেটা অনেক শিক্ষার প্রয়োজন, রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন, যেটা আমার নেই, তাই আমি করব না। এটা আমার মনে করতে পারো যে আমি একটা ওই স্কুলে ফিস দেওয়ার মতনই করছিলাম, যে প্রভাত রায় ডিরেক্ট করবে, আমি ওখান থেকে শিখে নেবো যতটুকু শেখার। এইটা আমার একটা এইভাবেই ব্যাপারটাকে দেখেছিলাম, যে শুধু প্রডিউস করাটা এইভাবে দেখলে হবে না। যেরকম আমরা স্কুলে যখন কোনো ফিল্ম স্টাডিজ বা কিছু পড়তে গেলে তো একটা ফিস তো দিই, ইয়ারলি ফিস, তো সেটা হচ্ছে এখানে প্রোডাকশনটা হচ্ছে আমার ফিস। প্রভাত রায় ডিরেক্ট করবে, আমি ওখান থেকে যতটা পারবো শিখে নেবো। এই যে তোমার জার্নিটা চলছে, ধরো এই যে একটা ফেজ তোমার যাচ্ছে, উনি এতটা অসুস্থ, সবুজ ইন্ডাস্ট্রির মানুষকে কতটা পাশে পাচ্ছ? লাস্ট যখন হসপিটালাইজেশনটা হলো না, আমি সত্যি বলছি আর সে ভাবার স্কোপও পাইনি, আর ভাবতে ইচ্ছেও করেনি। মানে বাবি যেমন চাই না ব্যাপারটা,
উনি ভাবেনি না কে খোঁজ নিচ্ছে কে নিচ্ছে না। আহ, কিছু কিছু মানুষকে তো ডেফিনেটলি পেয়েছি, মানে তারা আহ, যেমন আমি তাপস পাল, ওনার স্ত্রী নন্দিনী পাল এবং সোহিনী পাল অলমোস্ট এভরিডে খোঁজ নেয়, এভরিডে। আমার যখনই কোনো সাজেশন দরকার হয় বা কোনো কিছুর হেল্প লাগে আমি হরদাকে ফোন করি। উনি যেহেতু এক্সপিরিয়েন্সড অনেকটাই জানেন, বাবিকে খুব ভালোবাসেন। আহ বাসব দত্ত মুখার্জি, মৃণাল মুখার্জির স্ত্রী, বাবিদের বহু মানে পূর্ব আগের থেকে পরিচিত আর কি। তিনি বাড়িতে আসেন, বাবির খোঁজ নেন, এবং যেহেতু আহ, ওদের একটা খুব মজার ঘটনা আছে, একটা খুব লো ফেজ দেখেছিলেন ওনারা, মৃণাল মুখার্জি এবং খুব তখন বাবিদের সঙ্গে ওনাদের খুব ভালো সম্পর্ক। তো বাবি তখন অলরেডি খুব ভেঙে পড়েছিল, মানে হয় না এক একটা বছর একটু ছবি কম হচ্ছে বা একটু কিছু হয়তো সামথিং ওয়াজ নট ওয়ার্কিং। তো বাবি তখন বলছিলেন না আমার বম্বে ফিরে যাবো বোধ হয়, ভাবছি এরকম অনেক কিছু বলছিলেন। তো মৃণাল মুখার্জি বলেছিলেন যে তুমি একটু ওয়েট করো, তোমার ডিসেম্বরে একটা খুব ভালো, জাস্ট র্যান্ডামলি উনি ওরকম ভাবে অ্যাস্ট্রোলজি করতেন বা ওরকম কিছু না, উনি প্রেডিক্ট করতেন। তো সেই শ্বেত পাথরের থালা হয়েছিল, যেই শ্বেত পাথরের থালা ফাইনালাইজ হয়েছিল, বাবি মামাকে নিয়ে ওরা দক্ষিণেশ্বর গেছিল, দক্ষিণেশ্বরের দরজা বন্ধ হয়ে গেছিল। আমি বলছি না না গাড়ি ঘুরিয়ে কালীঘাট যাবো চলো। তখন ক্যান ক্যান পুজো দেওয়া হতো মায়ের পায়ে। ওনাদের কোন পরিচিত ছিল, সে ব্যাকডোর থেকে পুরো দরজা খুলে ঢুকে যাওয়ার ব্যবস্থা করেছিল এবং সেই শ্বেত পাথরের থালার ক্যান দক্ষিণেশ্বরের মায়ের পায়ে দেওয়া হয়েছিল। সো এত বছর ধরে ওনাদের পরিচিত এবং এখনো ভীষণভাবে খোঁজ নেওয়া করা। আরো অনেকে আছে, মানে সিনিয়র জার্নালিস্ট তুমি নিশ্চয়ই চেনো, বাল্মীকি চট্টোপাধ্যায় হসপিটালে গেছিলেন, প্রায় খোঁজ নেন। বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা, বাবি লঞ্চ করেছিল প্রতিকারে। এমন অনেকে তো উনি লঞ্চ করেছেন। আমি যতদূর জানি, মানে ছোট পর্দা বড় পর্দা মিলে 22 জন। তারা মোটামুটি সবাই এস্টাবলিশড, সবাই স্টার। কিন্তু ওই যে মানে দের ইজ নো এক্সপেকটেশন। একটা পয়েন্ট অব্দি বোধহয় বাবির এক্সপেকটেশন ছিল যখন মাম্মা চলে গেছিল, কারণ ওই একাকিত্বটা বাবি আর নিতে পারছিল না। এবং হয়তো আমি যতটুকু দেখেছি উনি বোধহয় একবার ফেসবুকে লিখেও ফেলেছিলেন। কিন্তু তারপর থেকে, মানে আমি আসার পর থেকে উনি এক্সপেক্টই করেন না। মানে সত্যি বলবো, আজকে একটা কথা, বাবি এই জন্মদিনের অনুষ্ঠানও যায়নি, এটা আমি জোর করে করেছিলাম। ভাবি একটা খুব অদ্ভুত কথা বলেছিল, যেটা আমার কানে এখনো বাজে। এই জন্মদিন করছো তো ওই সন্ধ্যেবেলাটুকুই, কিন্তু কাল সকাল থেকে কিন্তু কেউ ফোন করবে না। সেটাই হয়েছে অলমোস্ট, অলমোস্ট পুরোটা বলবো না, সবাই তা না। কিন্তু দেখো এটাও তো ফ্যাক্ট, সবার জীবনেই তো ব্যস্ততা আছে, সবার জীবনেই তাদের নিজস্ব প্রবলেম আছে। এবং বাবির তো সত্যি এটা রেকারিং প্রসেস, এবং এটা বাবি আমার দায়িত্ব। আই ক্যানট এক্সপেক্ট এভরিওয়ান যে তারা হসপিটালে যাবে, করবে, এটা সম্ভব নাও হয়তো। মানে এই এই আজকে যে আমি কথাগুলো বলছি, এটাও হয়তো এই পজিটিভিটিটা হয়তো বাবি আমার মধ্যে দিয়েছে, যে ডোন্ট এক্সপেক্ট। ইফ সামওয়ান ইজ কামিং, সারা জীবন তার প্রতি গ্রেটফুল থাকো, সারা জীবন তার পাশে থাকার চেষ্টা করো। প্রভাত দা এই মুহূর্তে কি চলছে ইন্ডাস্ট্রিতে কিংবা ছবির সমস্ত খবর রাখেন? ভালো মন্দ কি বলেন দাদা? একটা কথাই বারবার বলে, সিনেমার ভাষা পাল্টাতে হবে। এমন ছবি করতে হবে যেটা গ্রাম এবং শহরের মানুষ দু জায়গা থেকেই দেখবে। মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যত হবে, সিঙ্গেল স্ক্রিন কমতে থাকবে। রিলেটেবল গল্প বলতে হবে। আমি আমি এমন একটা ডায়লগ বললাম ভীষণ উইটি, এদিকে আমার ডিস্ট্রিক্ট বা সাবাবের মানুষের, তারা খুব সাধারণ ছবি, নিজের নিজের জীবনের সাথে যে গল্প মিলছে সেই ছবি দেখতে চাই, এবং সেটা সে ডায়লগটা তার খুব একটা ভালোই লাগলো না। ভার্ভাত্তিক হলে তো নিতে সমস্যা। এবং আমাদের জীবনে তো এত টেনশন, এত দুঃখ, কোভিড গেল, এত কিছু আছেই, মানে সেরকম ছবি বানাতে হবে যেটা সব জায়গার মানুষ দেখতে পছন্দ করবে। উনি ভীষণভাবেই গ্রাম, ডিস্ট্রিক্ট, যেটা বলছি সাবাব, সেই সব মানুষদের বেশি প্রাধান্য দিতে ভালোবাসেন, কারণ প্রচুর পেয়েছেন তাদের থেকে। মানে সেদিনকে আমি বলছিলাম বাবি, জয়দীপ দা বাবিকে কয়েক বছর অ্যাসিস্ট করেছিলেন। বাবি দেখো জয়দীপদার একেন খুব ভালো হিট হয়েছে, বাবি খুব খুশি, বাবি একেন খুব পছন্দ করে, বাবি অনির্বাণদাকেও খুব ভালোবাসে। অনির্বাণদা বাবির সাথে এসে দেখা করে গেছে এর মাঝখানে। আর ওই আরেকজন মানুষ ছবি তুলে পোস্ট করতে হবে, ইজ নট দ্যাট কাইন্ড অফ আ পার্সন। ওই জন্য আমি অনির্বাণদাকে এত শ্রদ্ধা করি। এসে বাবির সাথে গল্প করে, বই নিয়ে, মানে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। তো বাবি ইজ ভেরি হ্যাপি, একেন এত ভালো চলছে, মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছেন, এবং জয়দীপ দাকে খুব ভালোবাসেন। সেদিনকেই বলছিল আগে আমরাও হল ভিজিটে যেতাম, এবং বলছিল সব চেঁচাতো প্রভাত দা বলে, সব চেঁচাতো। তো সেগুলো মনে করছিল। আর আমার খারাপ লাগে, আমি তো এগুলো কিছুই দেখতে পারিনি।
এবং এগুলো কিন্তু কারণ বাবিকে কাজে, ছোট তখন অনেক, হ্যাঁ মানে যখন লাঠি হচ্ছে তখনই আমার বয়স 5, আমার এখন 33, মানে সো তখনই 5 বছর বয়স। একটা বড় যেটা আক্ষেপ, আমাকে না অনেকেই বলেছে যে মাম্মা আমাকে পেলো না বা আমি মাম্মাকে পেলাম না। এটা একটা তো ভীষণ প্রত্যেক দিনের আক্ষেপ, কারণ মামা ভীষণ ওই যে জীবনে ওনাদের যে সন্তান নেই, ছিল না, সেটা প্রত্যেকটা দিন ওরা ফিল করতে। কারণ বাবি আর মামা দুজনেই ভীষণ বাচ্চা ভালোবাসে। বাবি ওয়াজ ভেরি গুড উইথ কিডস শুটিং এ, মানে অনেক ডিরেক্টর, সত্যজিৎ রায়কে তো আমরা দেখেছি কিভাবে বাচ্চাদের সাথে ডিল করে, মানে সে তো একটা আলাদা এক্সাম্পল। আমি ওনাদের কাছে শুনেছি বাবি ভীষণ বাচ্চা ভালোবাসতেন, সেটে কিভাবে ওদের সাথে ডিল করতে হয়, ওদেরকে কিভাবে শেখাতে হয়। মামা তো যে কোনো বাচ্চা, মানে বান্ধবীদের সন্তান বা পরবর্তী ক্ষেত্রে তাদের নাতি নাতনি ভীষণ আগলে ধরতো। ওই ভয়েডটা সারা জীবন মিস করেছে। আর বাবি বলে আর কি ইন জেনারেল যে আমি নাকি বাবিকে যত্নে রাখি, মানে আমি না বাবির জন্য স্পেসিফিক ক্রিম লোশন এগুলো খুব ইয়ে করি, মানে হয়তো ওগুলো আমিও ইউজ করছি না, কিন্তু বাবির যেন আসে। এবং প্রত্যেকটা সেকেন্ডে আর কি হি শুড গেট দ্য বেস্ট অফ দ্য ক্লোথস। এই শার্ট বাবির ইয়ে, যেমন আজকে এই শার্টটা পরে আছি, হঠাৎ করে আমার মনে পড়লো এই স্ট্রাইপটা বাবির খুব পছন্দ হয়েছে, এটা হসপিটালে যাওয়ার আগে হয়েছিল। তো বাবি বললো আমাকে একটা এরকম শার্ট চাই। এই ফার্স্ট টাইম বাবি আমার থেকে কিছু চাইলো, এই সেম স্ট্রাইপের বাবাই একটা বলছে আমাকে একটা শার্ট দেব, আমরা দুজনে একসাথে ছবি তুলবো। কোনোদিন চায় না কিছু, আমি মানে ব্লুবেরি চকলেট যা যা ভালো লাগে, যখন যেটা খেতে ভালো লাগছে না একটুখানি আবার শেফকে 2-3টে আমার চেনা রেস্টুরেন্ট, তাদেরকে বলে এইভাবে রান্না করে তুমি পাঠাও, তাহলে বাবি খেতে পারবে। তো এইসব আমি বলে মাম্মা এগুলো পেলে কি হতো ভাবতে পারছো, সবসময় এই আক্ষেপটা তো করেই। সেকেন্ড আমার মনে হয় উত্তম কুমারকে ডিরেক্ট না করতে পারা, কারণ প্রতিদানের ফার্স্ট স্ক্রিপ্ট ওনাকে শোনানো হয়, নাসিরুদ্দিন শাহের রোলটা উত্তম বাবুর ভীষণভাবে ভালো লেগেছিল ছবি ইয়েটা, স্ক্রিপ্টটা বলেছিল স্ক্রিপ্টটা খুব ভালো, তোর ছবি সুপারহিটও হবে, কিন্তু রোলটা আমাকে মানাবে না, এটা একটু কম বয়সী লাগবে কাউকে। তখন নাসিরুদ্দিন শাহের কাছে ওটা অ্যাপ্রোচ করা হয় আর কি। ইনফ্যাক্ট যখন বাবি লাঠি লিখছেন তখনও মিস করতেন উত্তম কুমার যদি ওই রোলটা করতে পারতেন। হ্যাঁ যেটা করেছে, হ্যাঁ ভিক্টর ব্যানার্জি আর বাবির সম্পর্কটা আমার খুব ভালো লাগে, মানে একে অপরের সাথে ঝগড়া না করেও থাকতে পারবে না ফোনে, আবার কথা না বলেও থাকতে পারে না। আর এটা না আমার প্রাপ্তি, কারণ আমার প্রিয় ছবি প্রতিকার তো এখন আমার ফেসবুকের প্রোফাইল পিকচারও আছে যে ভিক্টর ব্যানার্জি আমাকে আদর করছে, বাবি পাশে কেক কাটছে, ওটা বোধহয় আমি জীবনে পাল্টাবো না। কারণ যে মানুষটার প্রতিকার ছোটবেলা থেকে প্রিয় ছবি, সে লাইফে এরকম একটা মোমেন্ট পেয়েছে, মাঝখানে দাঁড়িয়ে আছে যখন বাবি কেক কাটবে এবং ভিক্টর ব্যানার্জি কেক কাটবে, এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কি আছে। কারোকে নিয়ে কোনো রাগ আমি বলবো না, কোনো ক্ষোভ বা কোনো খারাপ লাগা আছে? অবশ্যই আছে। দেখো এই নামটা বললে হয়তো বাবি খুব একটা খুশি হবে না, কারণ তিনি সেই নামগুলো কোনোদিন কাউকে বলবেন না, কিন্তু ডেফিনেটলি আছে। এমন অনেক পরিচালক আছে, অভিনেতা আছে, মানে তারা বাবির বাড়িতেই থাকতো, এখানেই খাওয়া দাওয়া করতো। পুজো হলে বাবিকে জোর করে তার বাড়ির পুজো ছেড়ে বাবিকে গাড়ি করে তাদের বাড়িতে নিয়ে যেত। যেদিন থেকে বাবি কাজ করা বন্ধ করেছে যোগাযোগই রাখেনি। তো স্বাভাবিক এই খারাপ লাগা কষ্ট লাগা তো স্বাভাবিক, কারণ বাবি তো এরকম নয়। বাবি যতবার বম্বে গেছে, নিজের কাজে গেছে, প্রথম যেটা করতো কারোর বাড়িতে বা হোটেলে ব্যাগটা রেখে সবার আগে শক্তি সামন্তর সঙ্গে দেখা করতে যেত। এবার রিলিজিয়াসলি করে গেছে। শক্তি সামন্ত যখন অসুস্থ, বাবি বলে আমি জীবনে যতটুকু শিখেছি যতটুকু এগিয়েছি ওনার জন্য, এখনো বলেন। আমাদের বইয়ের ক্ল্যাপস্টিকের ফার্স্ট পেজেও আছে যে দুজন ছাড়া প্রভাত রায় হতো না, একজন মাম্মা আর একজন শক্তি সামন্ত। যখন অসুস্থ তখনও ভাবি হসপিটালে গিয়ে বসেছিলেন অনেকক্ষণ। সো এই গ্র্যাটিটিউডটা ভাবির মধ্যে আছে, যেটা এখনো মানে ইভেন পরশুদিনও একজন যদি আমার সাথে এসে একটু এই বাড়িতেই 1 ঘন্টা কথা বলেন, যাওয়ার সময় ভাবিকে বলে গেল যে প্রভাতদা আসছি, ভাবি একবারও বলেন না যে আমাকে দেখতে এসছো বলে থ্যাংক ইউ। ভাবি বলে যে তুমি মেয়ের সাথে এতটা সময় কাটালে আমার খুব ভালো লাগলো, আমি তোকে সময় দিতে পারছি না, মানে আমার চোখ দিয়ে জল এসে যায়। এরকম প্রচুর মানুষের থেকে ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, হঠাৎ করে তারা পাল্টে গেছেন। এবং আমার মনে হয় পৃথিবী না আরো খারাপের দিকে যাবে। আজকে আমি আমি কারোর কখনো মানে একটা পয়েন্টে না এগুলো না কাউকে বলে হয় না, হয়তো তারাও রিয়েলাইজ করবে ব্যাপারটা, দে উইল রিয়েলাইজ যে না আরেকটু তো যোগাযোগটা রাখতে পারতাম। একটু কি কিছু যোগাযোগ মানে কি 10 বার তো বলতে হবে না যে আই এম সো গ্রেটফুল আপনি এটা করেছেন, এটা না,
একটু এসে গল্প করে যাওয়া বা একটু ফোনে 5 মিনিট কথা বলা, এইটুকুই তো। একতারও তো ইন্ডাস্ট্রিতে অনেক দিন হয়ে গেল কাজ। তো তোমার থেকে একটু জানতে চাইবো, তুমিও অনেক ভালো মন্দ অনেক কিছু দেখে নিয়েছো, ভালো যেমন আছে মন্দও তেমন আছে, তোমার কি বক্তব্য? আমি যে কাজটা করি সেটাকে আমি খুব ভালোবাসি বলে এখনো করে যাচ্ছি। কিন্তু আমি যাদের সাথে কাজ করি বা যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের সবাইকে যে আমি মানে খুবই শ্রদ্ধা করি বা ভালোবাসি তা নয়। কারণ এত অসৎ মানুষও দেখছি আশেপাশে, কোল্ড হার্টেড, রুথলেস, এবং সেটা শুধু আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, তারা অন্য টেকনিশিয়ানদের সাথেও সেরকম করছে। এটা আমার মনে হয় না উচিত কোথাও গিয়ে। ভালো মানুষ হওয়া ছাড়া, ভালোভাবে জীবন কাটানো ছাড়া দেয়ার ইজ নো আদার অপশন। আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি। আশেপাশে যখন এত সবকিছু অশান্ত, এত মানুষকে মানুষ ঠকাচ্ছে, আমি এটা ওকে আজকে বলে দিয়েছি, আমি দারুণ ফাটিয়ে দিয়েছি, এটা 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 ফাটিয়ে দেওয়া না। আমি তার কতটা পাশে থাকলাম, তাকে কতটা তার কথা, তার মনের কথা শুনলাম, তার আজকে এই অ্যামাউন্টের প্রয়োজন, তার বাড়িতে একটা ক্রাইসিস, আমি এই অ্যামাউন্টটা তাকে তার প্রাপ্য আমি দিয়ে দিলাম। আমি দুদিন আগেই প্রদীপ কুমার নন্দীকে নিয়ে পোস্ট লিখেছিলাম। আমি সত্যি অবাক হয়ে গেছি, এটা হয় না আজকাল, হয়তো এটাই নর্মাল, কিন্তু আমি পোস্টটা দিতে কেন বাধ্য হলাম? এটা হয় না। উনি করলেন, আমি ওনার থেকে চাইনি। আমার যে একদম পিঠ থেকে গেছিল সেটাও না, কিন্তু ওনার মনে হয়েছিল যে বাড়িতে একটা যে কোনো বাড়ির মানে যে কোনো কারুর বাড়িতে যদি মেডিকেল একটা এমার্জেন্সি চলে, ক্রাইসিস চলে, এটা ইট মাইট হেল্প, হয়তো নাও হেল্প করতে পারে বাট হেল্প করতেও পারে। নিজের থেকে ফোন করে বললেন তুমি তোমার পুরো রেমুনারেশনটা নিয়ে নাও, তো তুমি তো পুরো কাজটা করেই নিয়েছো, তোমার দরকার পড়তে পারে। উনি কিন্তু এটা করেননি যে তোমার কি দরকার আমি কি পাঠাবো, উনি করেননি, কিন্তু তুমি নিয়ে নাও, তোমার দরকার পড়তে পারে। আমি হয়তো আগামী দিনে ওনার সাথে আমার হয়তো কাজ হবেও না, আবার হতেও পারে, কিন্তু আমি তো কোনোদিন এই জেস্টারটা ভুলবো না। সে এইগুলো না খুব দরকার এখনকার দিনে, ভীষণ দরকার। আমি চেষ্টা করি, আমি সবসময় পেরে উঠি কিনা জানি না, আমার থেকে যখন যে হেল্প চায়, ইন্ডাস্ট্রির হোক বাইরে হোক, আমি নাম নেব না, কিন্তু সামান্য আর্থিকভাবে হোক বা আমার ক্ষমতা যতটুকু, আমি চেষ্টা করি হেল্প করার। লাস্ট ইয়ার যখন বাবি হসপিটালে ভর্তি হয়েছিল, পার্টিকুলার একটা দিনে আমি খুব ভেঙে পড়েছিলাম, খুব ভেঙে পড়েছিলাম। আমি খুব টায়ার্ড ছিলাম, এবং বাঙুরে যখন বাবি ভর্তি ছিল, আমি 7 দিন, ধরো আজকে তুমি যেখানে বসে আছো এটা হয়তো বাবির বেড, আর ঠিক এক্স্যাক্টলি এই সাইডে একটা সরু সোফা ছিল, আমি 7 দিন ওখানে ছিলাম, ওখানেই শুতাম। বাবা মা খাবার পাঠাতো বা বাড়ির থেকে হাজবেন্ডের বাড়ির থেকে খাবার আসতো, শ্বশুর বাড়ির থেকে, আমি ওটা খেতাম। তারপরে একদিন আমার আর অতটা যাওয়ার সময় ছিল না, আমি বললাম ঠিক আছে বাবির বাড়িতেই ফ্রেশ হয়ে আবার চলে আসবো। আমি এই বাড়িতে না একা বসে আছি এক্স্যাক্টলি এই জায়গাটায়, আর এটা বাবির চেয়ার, বাবির সিংহাসন বলি, বাবি এখানে শুধু আমাকে বসতে অ্যালাউ করে। আমি খুব এটাই প্রোটেক্টেড ফিল করি। তো একা বসে থেকে না আমি যেটা রিয়েলাইজ করলাম, এই সংসারটা 33 বছরের সংসার, এখান থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, এখান থেকে টোটা রায়চৌধুরী, আরো অনেকে, বহু নাম। এবং ওই ঘরটাতে এমন একটা সন্ধ্যা যেত না যেদিনকে বিপ্লব চট্টোপাধ্যায় থেকে চিরঞ্জিত চক্রবর্তী থেকে সবাই এসে আড্ডা মারতো, এবং আরো মানে শিবাশিস দা, চাকিদা, সবাই। এই বাড়িটায় না অনেক ইতিহাস, স্মৃতি সবকিছু আছে, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা কোণা যে নিজের হাতে গুছিয়েছে সে কোথায়? সে তো নেই। কার সংসার কে বসে আছে? ওই একটা সন্ধ্যেবেলায় আমি ডিসিশন নিয়েছিলাম যে সব দায়িত্ব আমার, আমি তো তাকে দেখিনি। এটা ফার্স্ট আমাকে হন্ট করলো, তার মানে কি এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, মানুষটা তো চলে গেছে। সেকেন্ড যেটা আমাকে হন্ট করলো, যে অ্যাওয়ার্ড নিয়ে হয়, এই যে এখানে যে অ্যাওয়ার্ড গুলো আছে, এখানে মাদার, অমানুষ, আনন্দ আশ্রম সব আছে, এখানে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। আমি যদি বাবির জীবনে না আসতাম, তাহলে এই অ্যাওয়ার্ড গুলোর কি হতো? হয়তো কেউ যত্ন নিত, আর নয় মানিত না, রাস্তায় পড়ে থাকতো। বেসিক্যালি ইট ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু। আমি চাইবো বাবি আমার কাছে 10 বছর থাকুক, কিন্তু কোথাও গিয়ে হয়তো এটাও সত্যি বাবি একদিন চলে যাবে আমাকে ছেড়ে, বাবি তো অ্যাওয়ার্ড গুলো নিয়ে যাবে না। আমি সেই দিন আমাকে এতটা হিট করলো না, আমি তখন বুঝলাম যে কোনো ভ্যালুই নেই এগুলোর, কোনো ভ্যালু নেই। আজকে আমি বাবির জীবনে আছি, বাবি আমাকে একদিন ঝগড়া হচ্ছিল আমাদের মধ্যে,
যেটা নাও না তুমি ওটা নাও না আমার থেকে। আমি বলেছি তোমার সব অ্যাওয়ার্ডগুলো আমি রেখে দেবো যত্ন করে, ওটাই আমার সবচেয়ে বড় প্রপার্টি। শুনলাম অনেক বছরের অ্যাওয়ার্ড নাকি। তো আমাকে বুক লঞ্চে ভদ্রলোককে দেখলাম, অর্গানাইজারকে, সে গিয়ে আছে, মানে আমি তাকে নিমন্ত্রণ জানাইনি, সে গেছেন। সে গিয়ে বললেন না পরের বছর অ্যাওয়ার্ডে আমরা তোমাকে পুরস্কার দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আরো দুবার দেখা হলো, বললো এই মাসে 5th মেতে আমাকে ফোন করে কনফার্ম করা হলো যে তুমি কিন্তু শহরের বাইরে যেও না। 29শে মে বোধহয় অ্যাওয়ার্ডটা হয়েছে, বা 23শে মে অ্যাওয়ার্ডটা হয়েছে, অ্যাওয়ার্ডটা হয়েছে। এবং সেই জন্য কিন্তু আমি দুদিন বম্বের একটা প্ল্যান ক্যান্সেল করলাম। আমার দুদিন বম্বে যাওয়ার কথা ছিল, 5th মে আমাকে বলা হলো। তারপর থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো ইনভিটেশন নেই। আমি তো এক সপ্তাহ কনফার্ম হয়ে বসে আছি, কিন্তু তারপরে যখন দেখলাম যে অ্যাওয়ার্ডের দিন চলে আসছে, অবভিয়াসলি আমি তো যোগাযোগ করবো না এখানে, তাদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হলো না। সেটা আমি কি বলবো, মানে তাদেরকে হঠাৎ এক সপ্তাহে মনে হলো যে না না দেওয়ার দরকার নেই, বা আমার ডিপার্টমেন্টটা ইম্পর্টেন্ট না। আমি তো চাইনি। এই প্রথমবার, এর আগেও এরকম একটা দুটো ঘটনা ইন্ডাস্ট্রির তরফ থেকে ঘটেছে যেখানে বাবিকে খুব হার্ট করেছে, কিন্তু আমি ওনাকে কখনো আমি এর মধ্যে ঢুকতে দিতে চাই না। আমার বাবি যেরকম নিজে কষ্ট করে নিজের ক্যারিয়ার তৈরি করেছে, আর আমার ক্যারিয়ারটা থ্যাঙ্কফুলিটা কেন আমি একটু পরে বলছি, বাবি আমার জীবনে বা আমার বাবির জীবনে আসার আগেই তৈরি হয়ে গেছিল। তাই জন্য আমি কখনো আমার ক্যারিয়ার বা প্রফেশনাল কোনো ইস্যুতে বাবিতে ঢুকতে দিই না। এই প্রথম দেখলাম বাবি প্রচন্ড রেগে গেল এবং অর্গানাইজারকে মেসেজ করে বলল যে প্রভাত রায় অসুস্থ হতে পারে কিন্তু মরে যায়নি, তোমার কোনো আপনার কোনো এরকম অধিকার নেই আমার মেয়েকে অসম্মান করবেন। 13 বছর সে কাজ করে যথেষ্ট সম্মান সে অর্জন করেছে এবং যত পুরস্কার পেয়েছে নিজের কাজের জন্যই সে পেয়েছে। আপনাকে কেউ ওকে পুরস্কার দিতে বলেনি, আর যদি বলেই থাকেন তাহলে আপনার ওর সঙ্গে প্রপারলি যোগাযোগ করা উচিত ছিল। একটা কাজ করুন, এটা আমি পরে দেখলাম মেসেজটা, আমাকে যে পুরস্কারটা দিয়েছেন এটাও ফেরত নিয়ে যান, কারণ আপনারা যখন সম্মান দিতে জানেন না কাউকেই দিতে হবে না। আমি বাবিকে বললাম কি দরকার ছিল? বললো না বাবি তুমি কোনো কিছুতেই আমাকে ঢুকতে দাও না। আর যদি এটা কৌশিকের ছেলের সাথে হতো, কৌশিক হয়তো বলতো না, কিন্তু ওরও তো খারাপ লাগতো, হয়তো বলতো না কিন্তু খারাপ তো লাগতো। তাহলে রক্ত বা রক্তের ওপর তো একটা ব্যাপার না, তুমি তো সন্তান, আমি তো জানি তুমি আমার সন্তান, সেখানে তো আমাকে এটা বলতেই হতো। এই প্রথম দেখলাম, এবং আমি আর তারপরে কিছু বলিনি আর কি। ঠিক আছে, একটা তো ওনারও ইমোশনের জায়গা আছে। কিন্তু আমি এবার থ্যাঙ্কফুলি কেন বলছি, বাবি এই কথাটা আমাকে রোজ বলে যে তুমি একতা ভট্টাচার্য হওয়ার পর আমার জীবনে এসছো, বাই চান্স যদি তুমি আমার জীবনে আসার পর সাকসেসফুল হতে, তুমি যদি নিজের ইয়েতেও সাকসেসফুল হতে, তাতেও লোকে বলতো যে প্রভাত রায়ের জন্য সাকসেসফুল হয়েছো। তুমি একটা বিশাল কাজের পরিধি তৈরি করে, একটা বড় কোম্পানি তৈরি করে, বোম্বেতে কাজ করে, কলকাতায় কাজ করে, তারপরে তুমি আমার দায়িত্ব নিয়েছো। আর মজা করে বলে এই যে আমি ছবি প্রডিউস করছি বা আমি কোম্পানি, বলছে এটাকে কি বলে জানো? আমি প্রথমে ভাবছি আমাদের কিছু সিরিয়াস কিছু বলবে, বলে এটাকে বলে রিভার্স নেপোটিজম। সেন্স অফ হিউমারটা তো অসাধারণ। সেই এরকমই চলতে থাকে আমাদের সারাদিন। এই যে তুমি যখন প্রভাতদার দায়িত্ব নিলে, তুমি তো মেয়ে ওনার, তখন কোথাও কি কেউ কি কখনো বলেছে কেন কেন নিচ্ছিস, খুব চাপ হবে, বা কেন নিচ্ছ বা কেন নিচ্ছেন? ইন্ডাস্ট্রির বাইরে নিজেরা, মানে নিজের আত্মীয় স্বজন, এরকম পরিধিতে এরকম চৌহদ্দিতে কেউ কখনো এই কথাটা বলেছে? এক দুজন তো ডেফিনেটলি বলেছিলেন যেটা কিন্তু খুব কঠিন কাজ, একটা বয়স্ক মানুষের দায়িত্ব নেওয়া, পেরে উঠবি না কিন্তু, ও ভীষণ অ্যাটেনশন দিতে হয়। আমি কোনোদিনই না ওইভাবে কারোর কথা শুনিনি, বাবা মা ছাড়া। আমার হাজবেন্ড সবাই জানে এটা, মানে কিছু লুকোনো নেই। আর ও ভীষণ এটা নিয়ে আপফ্রন্ট, ও টু ওভারওয়েট। আমি তো স্কুল থেকে ওকে ভালোবাসি, মানে ও আমার প্রথম কথা ছোটবেলার বন্ধু। তারপরে আমরা একসাথে মানে উই হ্যাভ ডেটেড ফর 11 ইয়ার্স, আর 5 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো তখনও আমাকে অনেকে বলেছিল ওকে কেন বিয়ে করছি, শুধু ওর ওয়েটের জন্য বলেনি, কিন্তু তখনও কোনো চাকরি করতো না, ও একটা স্টুডেন্ট। ও কি ফিউচার আছে তুই তো জানিস না, একটা সিকিউর কাউকে বিয়ে হতে হতো। আমি কোনোদিনই এই কথাগুলোতে খুব একটা ইম্পর্টেন্স দিতাম না, আমি ভীষণভাবে নিজের কনভিকশনে চলি। আমাকে তো আমার প্রফেশন নিয়ে অনেকে না করেছিল। আমি স্কুলে মোটামুটি ভালো পড়াশোনায় ছিলাম, আমি এমবিএ তে চান্স পেয়ে গেছিলাম। তো ফাল্গুনী চট্টোপাধ্যায় অভিনেতা, তা ওনার একটা পুষে তুমি কিন্তু কোথাও যেও না, তুমি লম্বা রেসের ঘোড়া, এই দুটো সেন্টেন্স আমার পুরো ইয়েটাই পাল্টে দিল, ডিসিশনই পাল্টে দিল।
কলকাতায় থেকে আমি আরো কাজ করা শুরু করলাম, করলাম। ওই জন্য কারুর কথা আমি খুব একটা না, তবে হ্যাঁ যেটা কানে এসেছিল, এক দুজন মানুষ বলেছিল যে তার কি কোনো কারণ আছে প্রভাতটাকে দেখার, যেটা হয়, তুমিও বুঝতে পারছো কি কারণ। আমার এই প্রশ্নটা, হ্যাঁ এটার কি কোনো কারণ আছে। অনেকে শুনেছিলাম খোঁজ করাও শুরু করেছিল যে বাবির কতটা প্রতিপত্তি বা কি আছে আর কি। বাবি খুব কষ্ট পেয়েছিল, কারণ একটা সময় যখন বাবি খুব স্ট্রাগল করছিল বম্বেতে বিয়ে করার পরে, বা মানে যারা বইটা পড়বে তারা জানতে পারবে যে মাম্মা আর বাবির বিয়েটাও কিভাবে কতটা ড্রামাটিক। মানে জাস্ট একটা কথায় মাম্মা বাবিকে নিয়ে চলে গেছিল। বাবি বলেছিল যে আমি তো সংসারে ঠিক মতো খাওয়াতেও পারবো না, কারণ নাহলে মাম্মার বিয়েটা অন্য জায়গায় হয়ে যাচ্ছিল। এরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো, এখনো ব্যারাকপুরে দে আর ভেরি ফেমাস এস কাপল। ভীষণ দুজনে মডার্ন, ভীষণ রোমান্টিক ছিল, মানে হাত ধরে ঘুরে বেড়াতো সব জায়গায়। তো বাবি তখন বম্বেতে স্ট্রাগল করছিল, মামাকে বলেই গেছিল যে আমি একটু দাঁড়াতে যাচ্ছি, একটু দাঁড়িয়েও বিয়ে করব। কিন্তু সামহাও মামার বাড়ি থেকে একটা প্রেশার ছিল। মামা চিঠি লিখেছিল, অনেকগুলো চিঠি মামার কাছে এসে পৌঁছয়ও নি, এরকমও হয়েছিল, মানে পুরো সিনেমার মতন। তখন মামা বললো তুমি এই যে আমাদের সম্পর্কটা, এটা কি হবে, মানে তোমার তো কিন্তু কোনো যোগাযোগ। তখন ভাই বলো আমি যোগাযোগ রাখছি না, আমি তো 14-15টা চিঠি পাঠিয়েছি। তারপরে বাবি দৌড়ে এলো বম্বে থেকে। মামা বলে এরকম সিচুয়েশন, তোমার যদি মনে হয় আমি জোর করবো না, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আর দেরি করো না। ভাই বললো আমি তো করতে চাই, কিন্তু আমি তো নিজে দুবেলা খেতে পাচ্ছি না ওখানে। এবং বাবি কিন্তু এটা ভুলে গেলে চলবে না, বাবি কিন্তু নিজে খুব অ্যাফ্লুয়েন্সিয়াল বাড়ির ছেলে ছিল। সিনেমা অ্যাক্টর হবে বলে চলে গেল, তারপরে ওখান থেকে টেকনিশিয়ান অ্যান্ড দেন ডিরেক্টর। তো মামা বললো না, সে আমি একবেলা খেয়েও থাকবো, কিন্তু আমরা তাহলে বিয়েটা করবো। তো ভাবি একবারে এসে মানে ইলপ করা, যেটাকে বলে পালিয়ে যাওয়া, এক রাতের মধ্যে বিয়ে করে নিয়ে চলে গেছিল। বৌভাত অন্য রিচুয়ালস কিছুই দেখেনি, তারপর থেকে যে স্ট্রাগলটা করেছে। তো তারপরেও তো বাবির কষ্ট হচ্ছিল মামাকে ওই সিচুয়েশনে দেখতে। তো মামাকে বলেছিল যে তুমি চলে যাও, ওখানে গিয়ে একটা চাকরি করো, আমি আরেকটু দাঁড়ালে তারপরে তোমাকে ভালোভাবে রাখবো আরো। মামা বলেছিল আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। সেম জিনিসটা বাবি আমাকে বলেছিল, বাবি এরকম বলছে, তোমার হয়তো কোনো স্বার্থ থাকতে পারে, এটা আমি নিতে পারছি না, তুমি চলে যাও। তখন তো আমি এই গল্পটা জানতাম না, আমি বাবিকে বলেছিলাম আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। সেই দিনও বাবির আরেকবার চোখের জল দেখেছিলাম যে সেম কথা মাম্মা বলেছিল। এবং এখন বাবি বলে আমার সঙ্গে নাকি মাম্মার ভীষণ মিল, কথাবার্তা, খাওয়া দাওয়া, ফোবিয়া, প্রিয় জায়গা, অনেক মিল। তো সেই কারণেই মানে আমার একটা ছোট মনে পড়ছে, একজন মানুষের আমি নাম জানতে পেরেছিলাম, সে এটা বলেছিল যে তার কি কোনো অন্য ইন্টেনশন আছে কিনা। সে আমাকেও ব্যক্তিগতভাবে অতটা চিনতো না। এখন এই একটাই শুধু ইচ্ছে, প্রার্থনা বলতে পারো, মানে এটা আমি সবাইকেই বলি, যদি ভালো আমার জন্য যদি কখনো কিছু উইশ করতে চাও, বাবি যেন আমার সাথে আরো অনেক বছর থাকে। কারণ এরকম মানুষ জীবনে পাওয়া একটা বড় আশীর্বাদ। এরকম মানুষ আর আশেপাশে নেইও আমাদের। পুরো একটা আলাদা শিক্ষা। মানে আমি বলছি, তুমি যদি এখানে এসে অনেকক্ষণ সময় ওনার সাথে কাটাও, তাহলে বুঝতে পারবে কি মানুষ উনি। তো সেইটাই একমাত্র ইচ্ছে, প্রার্থনা যাই বলো, ভাবি থাকুক সুস্থভাবে, আমার কাছে অনেক, আর কিছুই না। অবশ্যই থাকবেন। তোমার এত দিনকার চেষ্টা, এত দিনের চেষ্টা, এবং চেষ্টা প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে। ভালো থেকো তোমরা দুজনে। থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।